আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পদ্ধতির সংস্কার না করে বাংলাদেশি কর্মী নিয়োগে তেনাকানিতার আপত্তি। এবার দেশে টাকা পাঠাতেও যুক্তরাষ্ট্রে প্রবাসীদের দিতে হবে ৫% কর। বাংলাদেশিদের ভিসা বন্ধ করল নতুন কয়েকটি দেশ। বাংলাদেশে ভিসা সেন্টার খোলার আগ্রহ প্রকাশ অস্ট্রেলিয়ার। এবং থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী নিয়োগে আপত্তি জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন তেনাগানিতা। তেনাগানিতা বলছে, বাংলাদেশি কর্মী নিয়োগের আগে সিস্টেমের সংস্কার করতে হবে। তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস নতুন কর্মী নিয়োগের অনুমতি দেওয়ার আগে আরও নিয়োগের ওপর জনসাধারণের স্থগিতাদেশ এবং সিস্টেমের সম্পূর্ণ কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়া এবং বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর নিয়োগ পুনরায় শুরু করা হয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে তেনাগানিতা মালয়েশিয়া বাংলাদেশ চুক্তির সম্পূর্ণ প্রকাশের পাশাপাশি আটকে পড়া কর্মীদের বেলায় অবিলম্বে বৈধতা এবং চাকরির স্থান নির্ধারণের দাবি জানিয়েছে। গ্লোরিন বলেন, মালয়েশিয়ার এখন যা প্রয়োজন তা হলো আরও বেশি নিয়োগ নয়, বরং একটি বাস্তব হিসাব, পদ্ধতিগত ব্যর্থতার হিসাব যা ব্যাপক শোষণকে অনিয়ন্ত্রিতভাবে চলতে সক্ষম করেছে। তিনি বলেন, 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় 5 লাখ অভিবাসী কর্মীকে মালয়েশিয়ায় আনা হয়েছিল, যার মধ্যে 3,50,000-এরও বেশি বাংলাদেশ থেকে এসেছে, যার মধ্যে অনেকেই বেকার, অবৈতনিক এবং আটকা পড়েছেন। অনেককে মিথ্যা আশ্বাসের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছিল। কর্মীদের কাছ থেকে নিয়োগ ফি হিসেবে 25,000 রিঙ্গিত পর্যন্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজেদের বেকার, অবৈতনিক, গৃহহীন এবং গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলেছিল। ওই সকল কর্মীরা এখনও ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ না পেয়ে দিকবিদিক ছুটছে। কেউ কেউ কাজ না পেয়ে এবং ভিসা না থাকায় অবৈধ হয়ে পড়েছে। গ্লোরিন দাবি করেন যে তেনাগানিতা কমপক্ষে 150টি কোম্পানি চিহ্নিত করেছে যারা প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম না থাকা সত্ত্বেও কর্মী নিয়োগের কোটা পেয়েছে। সরকারি সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং অনুমোদন ছাড়া এই কর্মীরা অস্তিত্বহীন চাকরির জন্য মালয়েশিয়ায় প্রবেশ করতে পারত না। সঠিক পদ্ধতিতে নতুন কর্মী নিয়োগে দুই দেশের সরকারের সংশ্লিষ্টরা দায়িত্ব নিতে হবে বলে জানালেন তেনাগানিতার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে এক নতুন আইন প্রস্তাব করেছেন। এই বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ স্থানান্তরের উপর 5% নতুন কর চাপানো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে বলা হয়েছে যে সমস্ত রেমিটেন্সের ওপর 5% কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাংক বা পরিষেবা প্রদানকারীরা। তারাই এই কর সংগ্রহ করে সরকারকে দেবে। যদি স্থানান্তরের সময় কর পরিশোধ না করা হয় তাহলেও পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে। মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এই করের আওতাভুক্ত থাকছেন না। তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এই বিলে কোনো কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হলো, প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ ভারত আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স পায়। 2023-24 সালে ভারত 118.7 বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। এর 27.7% এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই রেমিটেন্সের বেশিরভাগই আসে H-1B এবং L-1 ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে। প্রকৃতপক্ষে গত বছরে জারি করা H-1B ভিসার 70%-এরও বেশি ভারতীয় কর্মীদের থেকেই এগিয়েছে। বিলটি আইনে পরিণত হলে অনেক প্রবাসী ভারতীয়কে দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। এর ফলে ভারতের মোট প্রাপ্ত অর্থ কমে যেতে পারে। এর প্রভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। পর্যটন ভিসার অপব্যবহার এবং বিদেশে গিয়ে আর ফিরে না আসার ক্রমবর্ধমান প্রবণতার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে একের পর এক দেশ অনাগ্রহ প্রকাশ করছে। সর্বশেষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভিয়েতনাম ট্যুরিস্ট ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই আকস্মিক সিদ্ধান্তে পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেক দেশে। বেশ কিছু গন্তব্যে আবার ভিসা চালু থাকলেও তা সীমিত করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বাংলাদেশ নেতিবাচকভাবে চিত্রিত হচ্ছে বিভিন্ন দেশে। সংকট কাটাতে তারা সরকারের প্রতি উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দর একটি দেশ, যা বাংলাদেশি পর্যটকের কাছে একসময় কাঙ্ক্ষিত গন্তব্য ছিল। অনেক বাংলাদেশি সেখানে গিয়ে পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়া ঘুরে আসতেন। তবে এবছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভিয়েতনাম, কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও অনেকেই ফেরেননি। তাদের মধ্যে কেউ কেউ সেখানে কাজ করছেন এবং কেউ অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। পূর্ববর্তী বছরগুলোর মতো বাংলাদেশের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে গত জুলাই থেকে বাংলাদেশিদের জন্য সেখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু হলেও সাধারণ পর্যটকরা তেমন সুফল পাচ্ছেন না। জুলাই থেকেই ভারতের ভিসাও বন্ধ, ফলে থাইল্যান্ড ছিল বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা ও ভ্রমণের জন্য মূল গন্তব্য। কিন্তু এখন সেই ভিসা পেতে কমপক্ষে 45 দিন সময় লাগে। মে মাস থেকে বেশ কিছু গন্তব্যের ভিসা পরবর্তী সময় বন্ধ হতে শুরু করেছে, বিশেষ করে ভারত, দুবাই ও ভিয়েতনাম, যা বাংলাদেশের পর্যটকদের জন্য সংকট সৃষ্টি করেছে। থাইল্যান্ড 5 মে থেকে এমন কোনো কারণ ছাড়াই বাংলাদেশি পর্যটকদের ভিসা আবেদন রিজেক্ট করছে। এমনকি যারা পূর্বে আমেরিকা, কানাডা বা ইউরোপের মতো দেশগুলোতে ভ্রমণ করেছেন, তাদেরও ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। ইন্দোনেশিয়া, যা আগে অন অ্যারাইভাল ভিসা প্রদান করত, এখন সেখানে ভিসা পেতে প্রায় 2 মাস সময় লাগছে। একই অবস্থা ফিলিপাইনেরও। সেখানে আগে 10 দিনে ভিসা পাওয়া গেলেও এখন তা অন্তত 1.5 মাস লাগছে। এছাড়া উজবেকিস্তানও, যা ইলেকট্রনিক ভিসা ইস্যু করত, আগস্ট থেকে বাংলাদেশের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। যেসব দেশ এখনো ভিসা প্রদান করছে, সেগুলোতে সময় সাপেক্ষ পরিস্থিতি বিরাজ করছে, যা দেশের পর্যটন ব্যবসার জন্য উদ্বেগজনক। বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ অভিবাসন বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত কঠোর হাতে অবৈধ মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা, কারণ এর প্রভাবই মূলত বাংলাদেশের পর্যটন খাতে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি সরকার কঠোর উদ্যোগ না নেয়, তাহলে পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে পড়তে পারে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার খোলার আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান যে তার দেশ ঢাকায় তাদের ভিসা কেন্দ্র ফিরিয়ে আনতে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে আলোচনার বিষয় পরিকল্পনা করছে। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সফরের জন্য এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। আলোচনায় টনি বার্গ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন এবং স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের মানুষের ব্যাপক উল্লাস প্রত্যক্ষ করার কথা জানান। বৈঠকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসনের বিষয়টি উত্থাপন করে এ বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ান মন্ত্রীকে অভিবাসীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান। টনি বার্গ তখন বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটি বই উপহার দেন, যা জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও মোরাল নিয়ে রচিত। টনি বার্গ উপহারটি প্রশংসা করেন এবং শহরের কিছু অংশে গিয়ে শিল্পকর্মগুলো সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করেন। থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। 4 মে মাস থেকেই তা কার্যকর হয়েছে। মহামারী পরবর্তী ভ্রমণ সহজ করার জন্য 2023 সালের নভেম্বরে এই নিয়মটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে থাইল্যান্ডে অবস্থানকালে নিজেদের ভরণ পোষণের আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টালের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনকারীদের এখন কমপক্ষে 20,000 থাই বাত আর্থিক প্রমাণ হিসেবে জমা দিতে হবে। গ্রহণযোগ্য নথিপত্রের মধ্যে রয়েছে সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অথবা যদি অন্য কেউ ভ্রমণের খরচ বহন করে থাকে তাহলে তার স্পন্সরশিপের চিঠি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং নরওয়ে সহ বিশ্বব্যাপী থাই দূতাবাসগুলো এই নিয়ম কার্যকর করছে।
আর্থিক নথিপত্রের পাশাপাশি পর্যটন ভিসার আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। কমপক্ষে 6 মাসের জন্য বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণ যেমন ইউটিলিটি বিল বা ভাড়া চুক্তি, যাওয়া আসার টিকিট যা প্রবেশের এবং প্রস্থানের তারিখ নিশ্চিত করে, আবাসনের বিবরণ যেমন হোটেল বুকিং বা হোস্টের তথ্য। এই নথিগুলো একক প্রবেশের পর্যটন ভিসার জন্য প্রয়োজনীয়। এ ধরনের ভিসায় সাধারণত 60 দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়। বর্তমানে 93টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে 60 দিন পর্যন্ত থাকতে পারেন। তবে এই নীতিটিও পর্যালোচনাধীন। ভিসা অপব্যবহারের উদ্বেগের কারণে থাই কর্তৃপক্ষ ভিসা মুক্ত থাকার সময়সীমা কমিয়ে 30 দিন করার কথা বিবেচনা করছে। এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগামী মাসগুলোতে এ বিষয়ে হালনাগাদ জানানো হতে পারে। আর্থিক প্রমাণের প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসার আবেদনের সঙ্গে যুক্ত। তবে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণকারীদের সচেতন থাকতে হবে যে থাইল্যান্ডের ইমিগ্রেশন কর্মকর্তারা প্রবেশের সময় পর্যাপ্ত তহবিলের প্রমাণ চাইতেও পারেন। সব সময় এটি প্রয়োগ করা হয় না, তবে কর্মকর্তাদের এ বিষয়ে নথি চাওয়ার অধিকার রয়েছে। এছাড়া প্রমাণ দেখাতে ব্যর্থ হলে প্রবেশে বাধা দেওয়াও হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।